আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাজের দল, আশা করব তোমরা ভালো আছো। তোমাদের পড়াশোনা অনেক বেশি ভালো চলছে। তোমরা সি ইউনিটের যারা ভর্তি প্রস্তুতি নিচ্ছ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, শুধু সি ইউনিট না, ডি ইউনিটে যারা ভর্তি পরীক্ষা দেবে, তোমাদের কমন একটা সাবজেক্ট হচ্ছে গাণিতিক বুদ্ধিমত্তা। এই গাণিতিক বুদ্ধিমত্তা নিয়ে তোমাদের ক্লাস আমি ধারাবাহিকভাবে নিচ্ছিলাম। গতকালকে আমরা হোয়াইট বোর্ডে ক্লাস করেছি, কিন্তু আজকে আমার শরীরটা খুব বেশি ভালো নেই, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারবো না। তো যার কারণে কিন্তু তোমাদেরকে স্ক্রিনে নিয়ে আসা, স্ক্রিনে তোমাদের সাথে আলোচনা হবে গাণিতিক বুদ্ধিমত্তার 8ম ক্লাস নিয়ে। 8 নম্বর ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকের এই ক্লাসটিতে যারা উপস্থিত হচ্ছ, ভিডিওটা শেয়ার করে দেবে, আমাদের এই ক্লাসটি শেয়ার করে দেবে তোমাদের বন্ধুবান্ধব, কলেজের যে গ্রুপগুলো ছিল, তারপরে তোমাদের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যারা আছে যেখানেই থাকুক না কেন, দেশ ও দেশের বাইরের সবাইকে ভিডিওটা শেয়ার করে দেবে, ঠিক আছে? আচ্ছা, দেখো, আজকের আলোচনার আমাদের মেইন বিষয়টা হচ্ছে অনুপাত সমানুপাত, ঠিক আছে? অনুপাত সমানুপাত থেকে প্রশ্ন যদি তুমি লক্ষ্য করো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন ব্যাংক সলভ করলেই দেখবা যে হাজার হাজার প্রশ্ন কিন্তু অনুপাত সমানুপাত অধ্যায় থেকে এসেছে। তো এটা কিন্তু এক্সাজারেশন করেছি, যে হাজার হাজার এক্সাজারেট করেছি। দেখো, এই অনুপাত সমানুপাত অধ্যায়ে তুমি যদি একটু লক্ষ্য করো যে অনেক প্রশ্ন, অনেক, তুমি এই দেখো এখানে আমাদের এটা অবশ্য আমাদের যে পিডিএফ রয়েছে, আমাদের অনলাইন যে লেকচার শিট রয়েছে, সেই লেকচার শিট থেকে আমি ক্লাসটা নিচ্ছি। দেখো, এটা প্রশ্ন কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসেছে অনুপাতের সাধারণ সমস্যা থেকে, অনুপাতের সাধারণ সমস্যা থেকে। আচ্ছা, আমরা সর্বপ্রথম দেখে নেই যে আমাদের কোন কোন ধরনের প্রশ্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সি এবং ডি ইউনিটে আসে। এটা বিশেষত সি ইউনিটে ধরনগুলো হচ্ছে অনুপাতের সাধারণ সমস্যা, কিছু কিছু সমস্যা রয়েছে, সাধারণ কিছু অনুপাত নির্ণয় করতে হয়। আর দ্বিতীয় যেই সমস্যাটা রয়েছে সেটা হচ্ছে আমাদের সমানুপাতি নির্ণয়, সমানুপাতিক নির্ণয় করতে হয়। আর তৃতীয় যে সমস্যাটা রয়েছে সেটা হচ্ছে দুটি অনুপাতের অংশ নির্ণয়, দুটি অনুপাত থেকে আলাদা অংশ নির্ণয় করতে হয়। আচ্ছা, আরও একটা ধরন আছে, সেটা হচ্ছে তিনটি অনুপাত থেকে আলাদা অংশ নির্ণয় করতে হয়, তিনটি অনুপাত থেকে একটা অংশ নির্ণয় করতে হয়। আরেকটা হচ্ছে অনুপাতের সাথে সংখ্যা যোগ ও বিয়োগ। আজকে এই ধরন থেকে, এই ধরন থেকে কিন্তু খুলনা বিশ্ববিদ্যালয়ে আজকে 18 ডিসেম্বর খুলনা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন এসেছে 25-26 শিক্ষাবর্ষে, 2025-26 শিক্ষাবর্ষে খুলনা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ডি ইউনিটে এইখান থেকে একটা প্রশ্ন এসেছে। কিভাবে? হুবহু এই যে আমার যেই এইখানে যেই ম্যাথ আছে এইটার মতো করেই প্রশ্ন এসেছে। এই যে যেমন 2 নাম্বারটা প্রশ্ন তোমরা আজকে মিলাবা, প্রশ্নের সাথে তোমরা মিলাবা, মিলে দেখবা যে এই 2 নাম্বার প্রশ্ন যেটা আছে, যে দুটি সংখ্যার অনুপাত এত, এর একটার সাথে এত যোগ করলে এত হয়, এরকমই কিন্তু একটু ভিন্ন ধাঁচের, মানে সেখানে সংখ্যাটা আলাদা বা এরকম কিছু, আর ইংলিশে প্রশ্ন করা হয়েছে। তো ওকে, আরেকটা ধরন হচ্ছে আমাদের বয়স সংক্রান্ত। এই বয়স সংক্রান্ত প্রশ্ন তোমরা প্রায়ই পাও, তোমরা যারা আগে সপ্তম অষ্টম শ্রেণী বা নবম দশম শ্রেণীতে দেখেছো, এইরকম প্রশ্ন কিন্তু এই সমানুপাত অনুপাত অধ্যায় থেকে এসেছে, ঠিক আছে? আচ্ছা, আমরা এই অধ্যায়ের কিছু অংশ আলোচনা করব, সম্পূর্ণটা তো সম্ভব হবে না। আর আমরা যে এই বইটা থেকে কিন্তু ক্লাসটা নিচ্ছি। দেখো, যে বইটা থেকে ক্লাস নিচ্ছি এটা হচ্ছে এই বই। তোমরা এই বইটা সংগ্রহ করে রাখতে পারো, তোমাদের হোম ডেলিভারি দেওয়া হয় আমাদের এই বইটা তোমরা চাইলেই সংগ্রহ করে রাখতে পারো, ঠিক আছে? তোমরা এই বইটা আজকে অর্ডার দিলে কালকে তোমার বাসায় গিয়ে এই বইটা পৌঁছাবে। তবে অবশ্যই আমাকে বিকেল 3টার মধ্যে টাকা পেমেন্ট করলে এবং তথ্য দিলে সেই তথ্য অনুসারে, তোমার ঠিকানা অনুসারে বইটি পাঠিয়ে দেওয়া হবে, ঠিক আছে? এই বইটার দাম হচ্ছে মাত্র 300 টাকা, এবং কুরিয়ার সার্ভিসের চার্জ আছে কিছু, আমাদের হোম ডেলিভারি দেওয়া হয় সারা বাংলাদেশের যেখানে, পথে প্রান্তরে, পাহাড় সমুদ্র, আর যেখানে বলো না কেন সবখানে কিন্তু হোম ডেলিভারি দেওয়া হয়। আচ্ছা, দেখো, সর্বপ্রথম আমরা কিছু তথ্য জানবো। সে তথ্যগুলো হচ্ছে অনুপাত কী জিনিস। আসলে দেখো, অনুপাত কী জিনিস। সাপোজ তোমার কাছে আছে 10 টাকা, আমার কাছে আছে 5 টাকা। কী অনুপাতে আছে? তোমার কাছে আছে 10 টাকা, আমার কাছে আছে 5 টাকা।
এই যে স্ক্রিনে লক্ষ্য করো, তোমার কাছে 10 টাকা ইস টু আমার কাছে আছে 5 টাকা। এটাকে তুমি কিভাবে ইয়ে করতে পারো? এটা না, তোমার কাছে আছে 2 টাকা, আমার কাছে আছে 1 টাকা। এভাবেই তো, একই তো বিষয়। তোমার কাছে যদি 10 টাকা থাকে, আমার কাছে 5 টাকা আছে। তোমার কাছে 2 টাকা থাকলে যে টাকা থাকতো, আমার কাছে 1 টাকা থাকলে ওই টাকাটা থাকতো। বুঝতে পেরেছো? এই যে অনুপাত মানে রেশিও, এটা হচ্ছে তোমার 2টা পার্ট থাকে অনুপাতের, 2টা পার্টের একটা বাড়লে আরেকটাও বাড়বে, একটা 2 লাভ দিলে আরেকটাও 2 লাভ দেবে। বুঝতে পারছো? এখানে দেখো যে এখানে কিন্তু আমরা হাফ করেছি, সরি এখানে আমরা এটাকে 5 দ্বারা ভাগ করেছি, এটাকে 5 দ্বারা ভাগ করেছি, দুইটাকেই 5 দ্বারা ভাগ করলে আসছে কত? হাফ। এটা হচ্ছে অনুপাত। অনুপাতটা দেখো এখানে দুইটি এক জাতীয় রাশি, এটা হচ্ছে আমাদের বইয়ের ভাষায়, আমি যেটা বললাম সেটা হচ্ছে আমার ভাষায়, কিন্তু এখানে কি লেখা আছে? দুইটি এক জাতীয় রাশির একটি অপরটির তুলনায় কত গুণ বা কত অংশ তা একটি ভগ্নাংশ আকারে প্রকাশ করলে সেটা হয়ে যায় একটা অনুপাত। এই দেখো আমি এখানে ভগ্নাংশ আকারে প্রকাশ যদি করি, তাহলে উপরে হচ্ছে 5, নিচে হচ্ছে 10, এটা আসছে উপরে 1, নিচে 2। এই যে ভগ্নাংশ আকারে প্রকাশ করলাম, আমার এটা ইস টু দিয়ে দেওয়া ছিল, এটা ইস টু আমি সমীকরণ আকারে দিয়েছিলাম, সেটা এখন হয়ে গেছে একটা ভগ্নাংশ আকারে। বুঝতে পেরেছো? আচ্ছা, সরল অনুপাত কি জিনিস? সরল অনুপাত এগুলো তোমরা পড়ে নিও, তোমাদের নবম দশম শ্রেণীর বইয়েও এটা থাকবে। আর ওই বইটা যদি তোমরা লেভেল আপ গাণিতিক বুদ্ধিমত্তা বইটা যদি অর্ডার করতে চাও, অর্ডার করতে পারো। ওই বই খুব সাজানো সুন্দরভাবে দেওয়া আছে, তোমরা চাইলেই কিন্তু এটা করতে পারো, অর্ডার করতে পারো। ঠিক আছে, আমাদের স্টকে খুব বই নাই, আমি গতকালকের এক ভিডিওতে দেখিয়েছি, আমাদের অল্প কিছু সংখ্যক বই, প্রায় আচ্ছা সংখ্যাটা না বলি, এনেছি। তো এর মধ্যে অর্ধেকই শেষ হয়ে গিয়েছে। কালকে আমি যেই ভিডিওতে যেই বইগুলো দেখিয়েছি তার ডাবল ছিল আমাদের কাছে, মানে কালকে আনার পরে সেটাই শেষ হয়ে গেছে, সারাদিনের যেই অর্ডার। আর অল্প কিছু আছে, তোমরা চাইলে অর্ডার করতে পারো। ঠিক আছে, আর যদি তোমরা পরবর্তীতে করো তাহলে বই নাও পেতে পারো, তোমাদের পরীক্ষাও চলে আসছে। আর ডি ইউনিটের যারা পরীক্ষা দেবে অবশ্যই বইটা সংগ্রহ করবে, কারণ এখনও তোমাদের হাতে অনেক সময় রয়েছে, 9 তারিখে তোমাদের পরীক্ষা। দেখো, অনুপাতের সাধারণ কিছু সমস্যা নিয়ে আমরা আলোচনা করি। বলা হয়েছে 1.1/4 আর 3/5 এর অনুপাত কত? আমাদের অনুপাত বের করতে হবে কিভাবে? এটা দেওয়া আছে, তার মানে আমাদের 1/4 অনুপাত 3/5 এর অনুপাত আমাদের বের করতে হবে। অনুপাতটা কিভাবে বের করতে হয় এটা আমাকে বলো। এই যে আমি যদি বলতাম যে 3/5 এটার অনুপাত কত, এটা কিভাবে বের করতে হতো? এটাকে আমি এই যে পেছনের যে মানটা, পরের যে মানটা, সেটা আমি পেছন নিচে দিয়ে দিতাম, আর 3টা আমি উপরে দিয়ে দিতাম। বুঝতে পারছো? এইভাবে আমরা ভগ্নাংশ তৈরি করি, ইস-টু থেকে ভগ্নাংশ তৈরি করি। ওকে, আমাদের একটা অনুপাত দেওয়া আছে, অনুপাত সাইন কি? এটা হচ্ছে ইস-টু বলা হয় অনুপাতের সাইন। এই যে আমি এইখানে আলোচনা করেছি অবশ্য, এই যে অনুপাতের চিহ্ন হচ্ছে এই যে এটা অনুপাতের চিহ্ন। তো সেমভাবে আমরা যে এইখানে যেটা পেলাম যে 1/4 3/5 এটার অনুপাত হচ্ছে 1/4, নিচে হচ্ছে বড় একটা ভাগ চিহ্ন, তারপরে 3/5 ইকুয়াল কত আসে? দেখো 1/4 এটাকে আমি গুণ আকারে নিয়ে যাই, ভাগকে গুণ করলে কি হবে? নিচের যেটা মান থাকবে, নিচের যে ভগ্নাংশ থাকবে তার হর উপরে যে লব হয়ে যাবে এবং লবটা হর হয়ে যাবে। তো এখানে লব হচ্ছে 3টা আমি নিচে লিখছি, আর হর হচ্ছে 5টা উপরে লিখছি। তো নিচে কত আসবে? 12, আর উপরে আসবে হচ্ছে 5। এই হচ্ছে আমাদের অনুপাত। এখানে দেখো এই যে 5/12, এটাই হচ্ছে অ্যান্সার, আমাদের সি নাম্বার হবে অ্যান্সার। বুঝতে পারছো? ওকে, কোনো একটা প্রশ্ন যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, ইনশাআল্লাহ আমি তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, বা তোমরা ভিডিওটা আবার একটু ব্যাক করে দেখতে পারো, এটা তোমাদের জন্য ভালো হবে, সময় বাঁচবে। ওকে, এরপরে আমরা সাধারণ অনুপাতের দ্বিতীয় নাম্বার অনুপাত একটু সমাধান করি। দেখো, বলা হয়েছে যদি দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল
ক্ষেত্রফলের অনুপাত এত হয়, তবে বর্গক্ষেত্র দুটির পরিসীমার অনুপাত কত? আচ্ছা, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল আমরা একটা ধরি যে প্রথম একটা বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য হচ্ছে এক্স, দ্বিতীয় বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য ওয়াই। তাহলে প্রথম বর্গক্ষেত্রের তোমার ক্ষেত্রফল কি? এক্স স্কোয়ার, আর দ্বিতীয় বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ওয়াই স্কোয়ার। ওকে, আমরা বর্গক্ষেত্রের দুইটা পেলাম। এরপরে তোমার অনুপাতের সাথে সামঞ্জস্য করতে হবে। বলা হয়েছে যে দুটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে 2:1। তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল যদি 2 হয়, ওয়াই স্কোয়ার ইকুয়াল যদি 1 হয়, যেহেতু অনুপাত বলা হয়েছে, সো আমরা এটা লিখতে পারি এক্স স্কোয়ার ইজ টু ওয়াই স্কোয়ার ইকুয়াল 2:1। এটা লিখতে পারি না? ওকে, এখন বা আমরা এভাবেও লিখতে পারি এক্স স্কোয়ার, এটা আমরা ভগ্নাংশ আকারে লিখে দিলাম 2/1, বা এটাকে কি করা যায় দেখো, এটাকে আমরা এই রুট ওভার আমাদের কি বলি এক্স স্কোয়ারটা যেটা রয়েছে, স্কোয়ারটা তুলে আমরা দিই। স্কোয়ারটা তুলে দিলেই তো আমরা এক্স এবং ওয়াইয়ের মান পেয়ে যাচ্ছি, তাই না? এক্স এবং ওয়াইয়ের মান পেয়ে গেলেই তখন আমরা সেটার পরিসীমাটা বের করতে পারবো। ওকে, দেখো যে এই এক্স ভাগ ওয়াই ইকুয়াল √2/√1। তাহলে এটা কত আসে? উপরে √2, নিচে আসে 1 ইকুয়াল √2। ঠিক আছে, এক্স বাই ওয়াই ইকুয়াল আসলো √2, অথবা আমরা 1টা নিচে রেখেও দিতে পারি। ওকে, আমরা 1টা নিচে রেখেও দিতে পারি, যেভাবে আছে এইভাবে থাক। এটা গেল আমাদের এক্স এবং ওয়াইয়ের মান। ওকে, এখন বলা হয়েছে যে দেখো আমাদের এখানে বলা হয়েছে পরিসীমার মান কত। পরিসীমা যদি আমরা বের করতে যাই, তাহলে আমাদের 4x এক্সের সাথে 4 গুণ করতে হবে। দেখো আমি যদি বলি যে বর্গক্ষেত্রের একটা বর্গক্ষেত্র লক্ষ্য করো, বর্গক্ষেত্রের যদি এটা এক্স হয়, এটাও এক্স হবে, এটাও এক্স হবে, এটাও এক্স হবে। বর্গক্ষেত্রের 4 বাহুর সমান হচ্ছে পরিসীমা বলতে বোঝাই আমি, দেখো যে এটা একটা বই, এই বইয়ের সাপোজ ধরো এটার বর্গক্ষেত্র, এটা একটা বর্গক্ষেত্র, এটার এই পাশে যেই মাপটা আছে, এই পাশের একই মাপ রয়েছে, এই পাশেও একই মাপ রয়েছে, নিচেও একই মাপ রয়েছে। সো যখন চারো পাশেই একই মাপ হবে, তখন সেটা আমরা বলবো বর্গক্ষেত্র। এবং এই বইয়ের যখন চারো পাশের যে মাপটা আছে, ধরো এটা আছে 7 সেন্টিমিটার, এটা 7, এটা 7, এটা 7, চারো পাশের দৈর্ঘ্যটা কত হবে? চারো পাশের দৈর্ঘ্য হবে 4 × 7 = 28 মিটার, অথবা যেটা একক থাকুক না কেন, সেটা হচ্ছে আমাদের পরিসীমা। আচ্ছা, তখন পরিসীমা যদি হয়, তাহলে এটার পরিসীমা হবে 4x, যে 4টা এক্স যোগ করে যেটা আসে সেটা 4x। আবার ওয়াইয়ের ক্ষেত্রেও তাই, যদি ওয়াই হয় যদি আমাদের বাহুর দৈর্ঘ্য, তাহলে আমাদের কি আসবে? 4y। এটা হচ্ছে আরেকটা বর্গক্ষেত্রের পরিসীমা। ঠিক আছে, তো এখন এটাকে আমরা যদি লিখি এরকম যে 4x ভাগ 4y ইকুয়াল কত আসবে? ওই একই আমাদের অনুপাত আসবে √2/1। কেননা এখানে 4 এবং 4 কেটে দিলে পারে আগেরটার মতোই হয়ে যায়। 4 এবং 4, উপরে 4 নিচে 4 দিলে তো কোনো পরিবর্তন নেই, একই যেটা। তো সেই জন্য আমাদের এই আমাদের অনুপাত আসবে হচ্ছে 1:√2, অথবা √2:1। একই তো হিসাব, সামনে একটা পিছনে একটা। এটা আমি বিস্তারিত বুঝালাম, তোমরা দেখার সাথে এইরকম যদি সর্বোচ্চ 3 থেকে 4টা ম্যাথ তুমি করতে পারো, তাহলে এই ম্যাথ আসলে সাথে সাথেই তুমি অ্যান্সার করে ফেলতে পারবা। ঠিক আছে, আচ্ছা এখন এই 4 নাম্বার একটা প্রশ্ন দেখো। 4 নাম্বার প্রশ্নটা দেখো, বলা হয়েছে যে যদি ক্লাসে 32 জন ছাত্রী থাকে এবং ছাত্রী ও ছাত্রের অনুপাত থাকে হচ্ছে 16:9, তাহলে ক্লাসের কত শতাংশ ছাত্রী আমাদের চেয়েছে, ছাত্রীর অনুপাত কত, ছাত্রের তুলনায় ছাত্রীর অনুপাত কত। আচ্ছা, সেই জন্য আমাদের সর্বপ্রথম বের করতে হবে ছাত্রের সংখ্যা, অর্থাৎ
একটা ক্লাসের মধ্যে 32 জন আছে, 32 জন আছে ছাত্রী। এই যে এই ধরনের প্রশ্ন পেলেই তোমার মাথা মুথা ঘুরে যাবে পরীক্ষার হলে, যে এই মাথা ঘুরলেই তুমি পরীক্ষা শেষ। তো ভেঙে পড়া যাবে না, তখন হ্যান্ডেল করতে হবে বিষয়টা, যে তোমার অন্য প্রশ্ন যেগুলো আছে সেগুলো সমাধান করবা, ঠিক আছে। এরকম প্রশ্ন দেখলেই যদি তোমার মাথা চক্কর দেয় তাহলে বুঝবা যে তোমার খেল খতম। কিন্তু তারপরেও তোমার অন্যান্য যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমার একটু দেখতে হবে। দেখো বলা হয়েছে যদি ক্লাসে 32 জন ছাত্রী থাকে এবং তাদের অনুপাত হচ্ছে 16:9, অর্থাৎ তোমার ক্লাসে 16 জন, 32 জন যদিও আছে, 32 জন রাখলাম, 16 জন যদি হয় ছাত্রী, 9 জন হবে ছাত্র। 32 জন যদি ছাত্রী হয় তাহলে কতজন ছাত্র, এইটুকু আমাদের বের করতে হবে। ধরি ছাত্রীর সংখ্যা হচ্ছে এক্স, ছাত্রীর সংখ্যা এক্স জন, ছাত্রের সংখ্যা একজন, তাহলে এক্স ভাগ আমরা দেখি, এক্স ভাগ হচ্ছে 32, এটা হচ্ছে আমাদের অনুপাত। এরপরে আমাদের এই যে অনুপাত যেটা দেওয়া আছে সেটা আমরা ইকুয়াল দিয়ে লিখব। আমরা একটু আগে দেখলাম না যে অনুপাত থাকলে তার সাথে ইকুয়াল দিয়ে অন্য অনুপাত লেখা যায়। একটু আগে দেখলাম যে 10/5 ইকুয়াল 2/1, এরকম দেখেছি, ঠিক আছে। সেমভাবে আমরা এইখানেও এটা লিখতে পারি। এখানে কি লিখব, নিচে হচ্ছে 16, উপরে হচ্ছে 9 ভাগ, বা এখানে আমরা লিখতে পারি 16x। আমি একটু বিস্তারিত পড়াই, আর বাকিরা কেমন পড়ায় জানি না। আচ্ছা, 9 × 9 × 18, 8 3 লং 27, 1 28, 288, বা এক্সের মান কত আছে সেটা আমাকে বের করতে হবে। 288/16, এই যে 288/16 ভাগ করে দেই, 16 1 16, আমার এখানে আসবে হচ্ছে 2 8, এখানে কত আসে 18, না এটা আসবে হচ্ছে 28 থেকে আমাদের এখানে একটু ঝামেলা আছে। দেখো ভাগটা 16 না, 16 1 16, আমি কি লিখেছি 16ই তো। 28 থেকে 16 বিয়োগ করলে আসে হচ্ছে 12, আর এটা হচ্ছে 8 নামলো, 8 16 8-এ গুণ করলে 128, তাহলে আমাদের মান আসছে হচ্ছে 18, ঠিক আছে। আমাদের ছাত্রের সংখ্যা আসলো 18, ছাত্রীর সংখ্যা হচ্ছে 32, 18:32, যেটা আমাদের ইকুয়াল এখন 16:9। ওকে, এখন আমরা সংখ্যাটা পেলাম। এখন কত অংশ আমাদের এই ইয়েটা রয়েছে, আমরা একটু এটা মুছে দেই। কত অংশ ছাত্রী, মোট ছাত্রছাত্রীর সংখ্যা হচ্ছে, মোট ছাত্র পেলাম হচ্ছে 18 জন, ছাত্রী পেলাম 32 জন, মোট হচ্ছে 50 জন ছাত্রছাত্রী। এখন আমরা লিখতে পারি 50 জন ছাত্রের মধ্যে ছাত্রীর সংখ্যা হচ্ছে 32। আচ্ছা, এখানে আমরা এটা কিভাবে লিখতে পারি, শতকরা ছাত্রীর সংখ্যা হতে পারে 50, এটাকে আচ্ছা, এটাকে আমরা এইভাবে লিখতে পারি 50 32, আমরা শতকরা বের করার ক্ষেত্রে এরকম ব্যবহার করি। শতকরা বের করার ক্ষেত্রে আমরা এই মানগুলো ইউজ করি। যেমন উপরে থাকবে মোট সংখ্যা, নিচে থাকবে মোট সংখ্যা, উপরে থাকবে হচ্ছে তোমার যেই নির্দিষ্ট পরিমাণ। আর ছাত্রের যদি বের করতে চাই তাহলে কি আসবে, নিচে হচ্ছে 50, উপরে হচ্ছে আমাদের 18 × 100, এটা হচ্ছে ছাত্রের শতকরা বের করব। ছাত্রীর শতকরা হবে এখানে এটা 300, এখানে আসবে হচ্ছে 5 × 10, এক্সট্রা থেকে যায় 320/5, আবার যেটাকে ভাগ করলে আমরা এখানে পেতে পারি 64%। তোমরা এটা ভাগ করে নিবা। আবার এখানে কি পাই, এখানে 2 18 × 2 = 32, 18 × 2 = 36,
18 দুগুণে 36%, এখানে হচ্ছে 64%, আর এখানে হচ্ছে 36%, এখানে 2 দিয়ে কাটলে 32 আছে, 64, ঠিক আছে, এত কিছু লাগে না। ওকে, তো এই হচ্ছে আমাদের 36% ছেলে আর 64% মেয়ে, আর এখানে এরা 2 লাইনের মধ্যে শর্টকাট করে দিয়েছে, এটা হচ্ছে শর্টকাট টেকনিক। দেখো এখানে আমরা জাস্ট একটু ধরবো যে ছাত্র সংখ্যা বের করতে আমাদের 16, যেটা আমি করেছি এখানে, দেখো কোথায় করলাম, এই যে উপরে এইখানে, এই যে এখানে আমি এটা বিস্তারিত করেছি, ওরা এখানে শর্টকাট করে দিয়েছে, এই যে এখানে আমি শর্টকাট করে দিয়েছি। দেখো যে 16-র উপরে হচ্ছে 32 দিবা, তারপর হচ্ছে 9 দিয়ে গুণ করে দিলে সেটা আমাদের 18 ছাত্রের সংখ্যা চলে আসলো, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা একটু দেখব হচ্ছে এই যে সমানুপাতি নির্ণয়। সমানুপাতি নির্ণয়ের প্রশ্ন জগন্নাথে এর আগে অনেকবার এসেছে, তোমরা যারা প্রশ্ন ব্যাংক সলভ করেছো তারা লক্ষ্য করতে পারো যে সমানুপাতি কিভাবে নির্ণয় করতে হয়। আচ্ছা, আমি এটা দেখিয়ে দিচ্ছি, একটা প্রশ্ন দেখলেই তোমরা বাকিগুলো সমাধান করতে পারবে ইনশাল্লাহ। দেখো প্রথম প্রশ্নটাই, যে নিচের কোনটি এত এর সমানুপাতিক, মানে সমানুপাতিক বলতে এটা যে অনুপাতে গেছে ওইটা ওই অনুপাতেই যাবে। দেখো বলা হয়েছে যে 14-20 এর সমানুপাতি নির্ণয় করতে হবে কিভাবে। সমানুপাতি নির্ণয় করতে তোমাকে এখানে যেটা দেওয়া আছে এটা আমাদের অপশনের উপরে অনেকটা নির্ভর করে। কেন? যে অপশনে দেখো দেওয়া আছে 0.75, তার মানে তোমাকে এটা বুঝতে হবে যে এমন একটা মান দিয়ে তাদের দুজনকেই ভাগ করতে হবে, 14 এবং 20কে এমন একটা মান দিয়ে ভাগ করতে হবে যেটা শেষের অংশে প্রত্যেক এই যে এ এবং সি দুটাতেই দেওয়া আছে শেষের অংশে 1, শেষের অংশে কি দেওয়া আছে 1, তার মানে আমাদের এটাকে যদি 20 দিয়ে ভাগ করি, এটাকেও যদি 20 দিয়ে ভাগ করি, তাহলে আমরা এখানে শেষের অংশে 1 পাবো ইস টু, আর এই দিকে আমরা দশমিক একটা মান পাবো, ঠিক আছে। এইদিকে আমরা যেমন পেয়েছি 0.75, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। কিন্তু বাকিগুলো আমরা একটু লক্ষ্য করি, দেখো বাকিগুলোতে শেষে দেওয়া আছে 1, তার মানে অবশ্যই আমাদের 20 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 20 দিয়ে ভাগ করলে আমরা এই মানটা পাই না, আমরা পাই হচ্ছে 0.75। সো আমাদের অ্যান্সার হবে এ, সি নাম্বারটা হবে না। আচ্ছা, এই বি এবং ডিতে দেখো বলা হয়েছে যে সামনে দেওয়া আছে 1, তার মানে আমাদের সামনে কোন সংখ্যা 14 এবং পিছনে হচ্ছে 20, তার মানে আমাদের 14 দিয়ে ভাগ করতে হবে, 14 দিয়ে ভাগ করতে হবে ইস টু 20 ভাগ আমাদের 20 ভাগ 14, এটা এখানে একটু উপরে লিখি, 20 ভাগ 14, তার মানে আমাদের এই যে এই সামনে কিন্তু 1 আসবে ইস টু পিছনে আসবে হচ্ছে 1 পয়েন্ট আরও কী জানে আসবে, ঠিক আছে। এটা আমাদের মিলবে না 20 সাথে, সো এটা হচ্ছে না। ডি নাম্বারটা কেন হবে না? ডি নাম্বারটাতেও দেখো সামনে দেওয়া আছে 1, তার মানে হচ্ছে আমাকে 14 সাথে 14 ভাগ করতে হবে ইস টু এখানে 20কেও 14 দিয়ে ভাগ করতে হবে, কারণ একই সংখ্যা দিয়ে ভাগ করতে হবে, অন্য সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না। সো এখানেও আমাদের 1 পয়েন্ট কত যেন আসবে, সো এটাও আমাদের অ্যান্সার হবে না। অ্যান্সার হবে কি? অ্যান্সার হবে হচ্ছে এ, ঠিক আছে। এটা তোমরা একটু ভাগ করবা, যখন ভাগ করবা তখন অটোমেটিকলি এটা চলে আসবে তোমাদের অ্যান্সার, ঠিক আছে। আজকের ভিডিওটা লং করব না, তোমরা আশা করব বুঝতে পেরেছো। আজকে শরীরটা খুব বেশি ভালো নাই, আমাদের যেই পেইড ব্যাচের ক্লাস ছিল টানা 3 ঘন্টা ক্লাস নিতে হয়েছে, তারপরে তোমাদের ইনফরমেশন শেয়ার করতে হয়েছে, তারপরে তোমাদেরকে এই যে ভিডিও দিচ্ছি যাতে তোমাদের ভর্তি পরীক্ষা ভালো হয়। সো নেক্সটে তোমাদের সাথে আমরা আজকের অষ্টম ক্লাস, নবম ক্লাস নিয়ে তোমাদের সামনে হাজির হব। আমরা প্রায় 15 পর্যন্ত যাব, 27 তারিখের আগেই 15 পর্যন্ত যাওয়ার চেষ্টা করব। তবে তোমরা যদি কমেন্টে একটু করে আমাকে বলো যে ভাইয়া আমার নেক্সট ক্লাস চাই, আর নেক্সট ক্লাসে তুমি যদি ভালোভাবে নেক্সট ক্লাসগুলোতে বুঝো, তাহলে তুমি এই যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভিসি ভবনের সামনে গিয়ে ছবি তুলতে পারবে, এখানে এই গেট দিয়ে তুমি প্রবেশ করতে পারবে, ঠিক আছে। এই গেটটা দেখছো কতটুকু চওড়া। যাই হোক, আমাদের ক্যাম্পাস নাই, সেই দিক থেকে আমরা একটু ল্যাকিংয়ের দিকে থাকি, কিন্তু তোমরা যারা আসবে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে 21 ব্যাচ, তো 21 ব্যাচের যারা ভর্তি পরীক্ষার্থী আছে তারা দ্বিতীয় ক্যাম্পাস পাবে। দ্বিতীয় ক্যাম্পাস 1 বছরের মধ্যে হয়ে যাবে ইনশাল্লাহ, 1 বছর বা 1.5 বছর সময় লাগবে, আমাদের অনেক একটা লেন্থি সময় ধরে এটা চলছে। সো তোমরা দ্বিতীয় ক্যাম্পাস পাবা, তোমরা হল পাবা, তোমরা সবই পাবা, কিন্তু আমরা পাবো না, আমরা আর 1টা বছর থেকে এখান থেকে চলে যাব। সো তোমরা
জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কে বললে অনেক কিছু বলা যায়, যে 27 মিনিট হয়ে গেছে আমাদের ভিডিওর। সো আমরা আর লং করব না ইনশাল্লাহ। নেক্সটে তোমাদের সাথে পরবর্তী ক্লাসগুলো নিয়ে কথা হবে। আশা করব সাথেই থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, যেন ফারুক ভাই তোমাদের চ্যানেলের উপরে নির্ভর করে কোটিপতি হতে পারে। কি বলো? আর তোমরা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবে এবং ফেসবুক পেজটা ফলো করে রাখবে, কেননা পরবর্তীতে যে কোনো ভিডিও, তথ্য, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সম্পর্কে যত তথ্য আছে সব কিছু শেয়ার করার চেষ্টা করি। তো তোমরা আশা করব যে সাপোর্ট করবে আর ফেসবুক পেজটা ফলো করে রাখবে। আর বইটা যারা নিতে চাও তোমরা ইনবক্সে মেসেজ করতে পারো, অল্প মূল্যেই দিয়ে দিচ্ছি, মাত্র 300 টাকায় তোমাদেরকে এই বইটা দিয়ে দেওয়া হচ্ছে। ঠিক আছে, পরীক্ষা যেহেতু খুব দ্রুতই চলে এসেছে, সো তোমরা দেরি করবে না, এটাই প্রত্যাশা করব। তো নেক্সটে দেখা হচ্ছে, সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।